আজকে আমরা দরবারে সুলতানে কথা বলবো একজন কবির সঙ্গে, একজন চিত্রকরের সঙ্গে। মানুষ একজনই, কিন্তু তার সত্তা দুটো। কবি এবং চিত্রকর শামশেদ তাবরেজি আজকে দরবারে সুলতানে আমাদের সঙ্গে আছেন। আমরা আলাপ করব কবিতা, সাহিত্য, রাষ্ট্র, রাজনীতি, সমাজ, স্মৃতি এবং আরও অনেক কিছু নিয়ে আমাদের এই আলাপসালাপ। আমরা দেখেছি যে শামশেদ তাবরেজি কবিতা লিখছেন ৮০-র দশক থেকে। তার প্রথম কবিতার বই উদ্বাস্তু চিরকুট, উদ্বাস্তু চিরকুট দিয়ে শুরু, এবং তারপরে অনেকগুলো কবিতার বই বেরিয়েছে। প্রত্যেকটা কবিতার বই তাকে আলাদা আলাদা বৈশিষ্ট্যে চিহ্নিত করে দিয়েছে। সেই কবিতা লিখতে লিখতেই একসময় তিনি চিত্রকলায় ঝুঁকে গেছেন। কবিতার আরাম থেকে বেরিয়ে আরও একটি বিস্তৃত পরিসরের মধ্যে নিজেকে ছেড়ে দেওয়ার চেষ্টা করেছেন, সেটি হচ্ছে চিত্রকলা। যদিও তিনি প্রাতিষ্ঠানিক কোনো চিত্রকলার লোক নন, তারপরও তার চিত্রকলা প্রশংসা পেয়েছে, চিত্রকলা নিয়ে প্রদর্শনী হয়েছে। তো আজকে আমাদের অতিথি, দরবারে সুলতানের অতিথি শামশেদ তাবরেজি। আসুন তার সঙ্গে আলাপ করি। তাবরেজি ভাই, আপনাকে তো আমরা দীর্ঘদিন ধরে চিনি, একসঙ্গে সময় কাটাই, নানাভাবে আলাপ সালাপ হয়, নানা কিছু নিয়ে আমরা কথা বলি। তো আজকে আমরা একটু ঘটা করে বসেছি, যদিও আনুষ্ঠানিক বসা, কিন্তু একই সঙ্গে অনানুষ্ঠানিকও। অনানুষ্ঠানিক এই অর্থে যে আপনাকে রাস্তা থেকে ধরে এনে আমরা এই জায়গাটায় বসে গেছি। হ্যাঁ, তো আপনি দীর্ঘ দিন ধরেই, দীর্ঘ সময় ধরে কবিতা লিখছেন, ছবি আঁকছেন। এই যে কবিতা লেখা, ছবি আঁকা, এই দুইটা মিলেই আপনার একটা কি বলবো, প্রলম্বিত পরিচয় বলতে পারি, যেটাকে আমরা প্রলম্বিত পরিচয় এই অর্থে যে প্রতিদিন খাওয়া দাওয়া, ঘুম, পেশাগত কাজ, এর বাইরে আমাদের যে জিন্দেগি থাকে, যেটুকু আমরা নিজেদেরকে প্রসারিত করতে পারি, সেটারই বলছি আমি, যে প্রলম্বিত জীবন। তো আপনার দুইটা মাধ্যমে কাজ করেন আপনি, একটা হচ্ছে চিত্রকলা, আরেকটা হচ্ছে কবিতা। কবিতা হয়তো আমরা দেখেছি প্রথম থেকে আপনি কবিতাই কাজ করেন, আর চিত্রকলার কাজগুলো আপনি পরে এসেছে। তো কবিতা লিখতে লিখতে আপনি কেন আসলে চিত্রকলায় ঢুকে গেলেন, বা কেন চিত্রকলা নিয়ে কাজ করছেন? এই সঙ্গে আরও একটা, এই কেনটা কেন সেটাও বলি, যে আমাদের এখানে যেসব চিত্রকরকে আমরা দেখি, চিত্রশিল্পীদেরকে আমরা দেখি, তারা প্রত্যেকেই কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত, অর্থাৎ চিত্রকলার প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত। সেই জায়গায় আমরা এটাও দেখি যে প্রাতিষ্ঠানিকতা না থাকলে পরে চিত্রকলার যে জায়গা, চিত্রকলার যে পরিসর, সেগুলোতে খুব একটা সুবিধাও করতে পারে না। যারা এমনিতে আঁকে তারা খুব একটা সুবিধা করতে পারে না, বা বড় চিত্রশিল্পীরা যারা একাডেমিশিয়ান, তারা মনে করে যে ও কি চিত্রকলা আঁকবে, ও তো কিছু জানে না, হ্যাঁ, ও তো চিত্রকলা সম্পর্কে অবহিত না, বা চিত্রকলায় যেভাবে হলো যে হাতে খড়ি হয় সেটা তো ওর হয়নি। তো এই সব জায়গার পরও আপনি কিভাবে এই মানে রিস্কি জায়গাটায় গেলেন, কবিতা থেকে চিত্রকলা, চিত্রকলা এবং কবিতা, এই দুইটার মধ্যে কেন বিচরণ করলেন? এইগুলোর বিষয়ে আপনার কাছে জানতে চাই। আচ্ছা, ছোট একটা ভূমিকা দিই আগে। সেটা হলো যে আমি যে কবিতা লেখা যদি বলি, শুরুটা বলি, ক্লাস 4 থেকে আমার প্রথম পূর্বদেশে ছাপা হয় একটা ছোট্ট পদ্য। তো আমি আসলে ফর্মালি কোনো লেখালেখি কোনোদিন করি নাই, বুঝিই নি। এত ছোটোবেলায় মায়ের কাছে বড়, মা আমাকে হয়তো কিছুটা দিছে, অনুপ্রাণিত করছে, বইপত্র বাসায় ছিল, কিন্তু আমি আসলে করি নাই। মানে এটাকে ফর্মাল একটা মাধ্যম, সেখানে লিখতে হয় করতে। পরবর্তী সময়ে ধরেন যে একটুখানি বিভিন্ন চিন্তা অথবা রাজনৈতিক চিন্তা, সেসব বিষয়ে লেখাটা হয় কি একটা মাধ্যম। তখনও আমি বুঝি নাই যে এটা একটা মানে আজ পর্যন্ত আমি বুঝি না যে এইটা একটা মাধ্যম হিসাবে আমি কাজ করি। সিম্পলি আমার কাছে মনে হয় যে এইটা আই এক্সপ্রেস সামথিং। তো ওই এক্সপ্রেশনটাই, সেটা হয়তো নানান সময় সময় বন্ধ হয়ে গেছে, কারণ আমরা একটু চাকরি করতাম, খাটুনে চাকরি ছিল। তো সেই কারণে হয় কি, যেটা বলে ছবি আঁকাটা বন্ধ হয়ে গেছে, মানে কোন সময়টায়? চাকরির একটা মাঝখানে অনেক বন্ধ হয়েছে। হ্যাঁ, তারপরে আমি একটুখানি ধরেন যে একটু যারা আপত্তিকর বলি আমরা অনেক সময়, তাদের জন্য আমাকে একটু হেনস্থা হইতে হয়েছে সামাজিকভাবে, মানে একটু। তো সেইখান থেকে সেই কষ্ট থেকে আমাকে বেরোতে হয়েছে। একটু বিষয়টা খুলে বললে আমাদের সবার জন্য সুবিধা হয়। সেইটা হলো কি, যে আমি একটা কবিতার মিস ইন্টারপ্রিটেশন হয়েছিল, সেটা আল মাহমুদ
দের উনি আগেই পড়ছিল, কিন্তু এটা একটা মফস্বল শহরে তখন আমাকে তখন ওই কবিতাটা নিয়ে, তো ওনারা যারা একটু অতি চিন্তা করে তারা এটার একটা বিপদে ফেলছিল, ফলে আমাকে একটুখানি একটা অন্ধর মহলে থাকতে হয় একটু। এটা কি টাঙ্গাইল শহরে? হ্যাঁ হ্যাঁ, এটা হয়, কারণ পরে কি ওই কবিতাটা রিসাইট করা হয় ঈদের নামাজের মধ্যে। তো দ্যাট ওয়াজ ভেরি শকিং ফর মাই প্যারেন্টস। আমার আব্বা ওখানে ছিল, বড় হয়ে ছিল। তো পরে আমার কথা হয় কি যে একটু আমি হয়তো 89-এ ওই কারণেই ভালো লাগে না, আমি নিজেও একটু হতাশ হয়ে পড়ি। পরে আমার ওটার জন্য কি আপনার মানে ওই জেল টেল যেতে হয়েছিল নাকি? জি, জেলখানায় যেতে হয়েছিল একটু একটু। পরে এটা কতদিন ছিল সেটা? আমি একদম বন্ধ ছিলাম 1 মাস। হ্যাঁ, কিন্তু তারপরে আমাকে যখন পরে অনেক ব্যুরোক্রেসি থেকে এবং সাধারণ ইসেরা দুই পক্ষ থেকে যখন ঝগড়াটা হয় শহরে এবং তখন একজনকে দিয়ে ডিসি সাহেব যখন আমাকে বললেন যে কি করব, আমাকে ফোন দিলেন, তখন আমি ডিসি সাহেবকে বললাম যে আমি আই এম রেডি টু এক্সপ্লেইন ইট, হ্যাঁ, যে আমি ভুল করি নাই। তখন উনি বললেন যে ঠিক আছে, আমার ওখানে এই দিন আসুক। তখন যে পক্ষ মানে যারা বীর এবং যারা অবীর তারা মুখোমুখি হইল, কয়েকশো লোক। তো আমি ডিসির কনফারেন্স রুমে তখন আমাকে একটা ব্যাখ্যা দিতে হলো। আমি প্রায় 15-2 ঘন্টা একটা ব্যাখ্যা দিলাম যে ডিকশনের সমস্ত নিয়ে, অর্থকে ভুল বোঝাবুঝির জায়গাগুলো থাকে সেই সমস্ত জায়গা থেকে। পরে ডিসি সাহেব ভদ্রলোক ছিলেন, আমার মনে হয় ভালোই পড়াশোনা করছিলেন উনি কনভিন্সড হলেন। তো উনি বললেন ওই কমিটিটা বাতিল করে দিলেন, যারা আমাদের সমস্যা করলো বাতিল করে দিল। কিন্তু একটা মুশকিল হয়েছিল ওই সময়ই, আপনার ওই আমাদের ব্রিটিশ ঔপন্যাসিক যে ইন্ডিয়ান বোর্ন সালমান, হ্যাঁ, ওনার ঘটনাটাও ঘটে গেল। এইটা একটা সমস্যা ছিল, আমি বেরোতে পারতাম না। তো আমাদের রফিকা তখন কিন্তু একটা সময় ছিল, যে সময়টায় আমার যতদূর মনে পড়ে সেটা হচ্ছে যে একই সঙ্গে তখন এই ধরনের একটা উন্মাদনা বাংলাদেশে তৈরি হয়েছিল, এবং সেই উন্মাদনার জায়গাটা ছিল যেমন আহমদ শরীফ, তারপরে আরো কেউ তাদেরকে নিয়ে, তসলিমা নাসরিন, হ্যাঁ, এদেরকে নিয়ে মিছিল টিছিল হচ্ছিল। এবং সেই মিছিলগুলো একদম গ্রাম পর্যায়ে, অর্থাৎ আমরা যেটা মফস্বল শহর বলি, ছোট মফস্বল, সেগুলোতেও কিন্তু হচ্ছিল। তার মানে ওই সময়টাতেই, অর্থাৎ 89-এর দিকে আপনার এই ঘটনাটা ঘটেছিল। তো আমরা এই সূত্রে আরেকটা বিষয় জানতে চাইবো, সেটা হলো যে এই যে এখন আমরা যে সময়টা দেখছি, হ্যাঁ, এই সময়টাতেও কিন্তু এই রকমের ঘটনা ঘটছে, এবং আগের তুলনায় সেটা অনেক বেশি আকারেই ঘটছে, বিভিন্ন জায়গায় ঘটছে। ঢাকায় ঘটছে, ঢাকার বাইরে ঘটছে। আমরা জানি, আপনিও হয়তো জানেন যে ওই যে কালকে একটা ছেলেকে ভালুকায় পুড়িয়ে মারা হয়েছে। হ্যাঁ, তো এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলোর মধ্যে আপনি তফাৎটা কি দেখেন আসলে, যে 89-এর ঘটনা আর 2025-এর ঘটনাগুলোর মধ্যে তফাৎটা কোন জায়গায়? তফাৎটা আমার কাছে মনে হয় যে কি, আমরা যখন যে ধরনের বড় ভাইদের সঙ্গে যে ধরনের চিন্তা ভাবনা করতাম, সেই কাজটা হয়তো এখনো নানাভাবে আছে, হয়তো আকৃতি প্রকৃতি বদলেছে, কিন্তু সেই জায়গাটায় কেউ এসে অ্যাটেন্ড করে নাই, কেউ পৌঁছায় নাই। যে জায়গাটা মানুষ চাচ্ছে, অথবা সাধারণ মানুষ চাচ্ছে, কোন জায়গাটা? সেই জায়গাটা যে একটা গণতান্ত্রিক ব্যবস্থা, সমাজের মধ্যে একটা সবকিছু গ্রহণ করবার যে জায়গাটা থাকে, সেটা করে নাই। তো এইটা না করাতে, এবং যেহেতু সফট জায়গাগুলা সমস্ত সবসময়ই রাষ্ট্র শাসক গোষ্ঠী ব্যবহার করে, সেই কারণে এইটা বেশি হয়েছে। এবং আমি তো একটা হিসাব, মোটামুটি আমি ওয়াজ ইন জেদা ফর 3 ইয়ার্স। আমি অন্য দেশেও যেগুলো থেকে দেখছি যে ওই যে গ্রামীণ লোকগুলো ওখান থেকে আসে, তারা তো আমাদের দেশকে বাঁচায়, কথা সত্যি, কিন্তু তারা সঙ্গে সঙ্গে এই জিনিসটা নিয়ে আসে। সেটা নিয়ে আসে কি, নতুন সৌদি আরবের যে ধর্মটা, আমি পরিষ্কার কি বলি, নতুন সৌদি আরবের যেভাবে ধর্মটা পালন করে সেটা নিয়ে আসছে। কিন্তু আমি যখন ওদের দেশের অধ্যাপকদের সাথে মিশি, তখন এটা এরকম ছিল না, অথবা থ্রু হিস্ট্রি যখন যাই তখন কিন্তু সেই জিনিস দেখি না। কিন্তু
এই জায়গার একটা পার্থক্য ঘটে গেছে। এবং এইটা যখন এই মানিটা যখন আমাদের দেশে আসে, এই মানিটা যখন এই পুঁজিটা যখন অ্যাকুমুলেট করছে যারা, কিন্তু তারা কিন্তু ওই ভদ্রলোকটা না, তারা কিন্তু অন্য ভদ্রলোক। হ্যাঁ, যেটা আমরা পুঁজিপতি যে শ্রেণীটা, সেই অ্যাকুমুলেশনের কারণে তারা এটাকে ব্যবহার করছে, আমার যা ধারণা, একটা ছোট জায়গা থেকে বললাম আর কি। তো সেইটার কারণেই আমার কাছে এটাকে বড় সমস্যা মনে হয় নাই। আমি সবসময় মনে হয় না, আমি মৌলানা ভাসানীর মানে আমরা পাড়া পড়শি, তো আমরা বড় হয়ে আমরা দেখছি যে ওইখানে কোনো সমস্যা হয় না। সমস্যাটা হয়েছে যে আপনি এখন মানে যেটাকে হয় কি যে আপনি যেমন সুনির্দিষ্টভাবে এই কথাটা, যে এই বাক্যটা সমস্ত রকমের গণতান্ত্রিক তথাকথিত গণতান্ত্রিক দলগুলাও যে লাইনটা বলে সবাইকে সেই লাইনটাই বলতে বাধ্য করে। এটা হলো আমাদের রাজনীতির চিন্তা করার সমস্যা। তো আমি দেখছি যে মানুষ চিন্তা করা অনেক কমে। আপনি 80 দশকে যে চিন্তা করার ক্ষমতা আমি দেখছি, সেটাই সে 2000-এর দেখলাম সেই চিন্তা করতে পারছে না, তারা অনুকৃতি করছে। জ্ঞানের জায়গায় সে একটা জায়গা আমি পেলাম, এটা একটু বলাই দরকার আমার, কারণ সেটা হলো কি যে এত ধরনের অনুবাদ হচ্ছে, কিন্তু আমরা যে মুসলিম শুনে ধরি না, আল আরাবির কথাই ধরে, হ্যাঁ, তার অনুবাদটা কিন্তু পাচ্ছে না। তার কিন্তু তার যে জায়গায় মনসুর হাল্লাদের 4টা খণ্ডের একটা বড় বই আছে, তাই না, আমি নামটা এখন ভুলে গেছি। এই বইগুলা আমাদের দেশে বাংলায় অনুবাদ হয় নাই, কিন্তু এগুলো অনেক পূর্বে লেখা হয়েছে। ফলে ওই ফিলোসফারদের অনুবাদ যদি আমরা পড়তাম, তাহলে দেখতাম যে এইরকম যে আসলে অনুবাদ হয়নি। কারণ হলো যে আমরা তো জানি যে বাংলাদেশের অনেক বড় একটা কি বলবো জনগোষ্ঠী যারা মাদ্রাসায় পড়াশোনা করে, তারা আরবি জানে, উর্দু এবং ফার্সি জানে, কারণ মাদ্রাসায় পড়তে গেলে এই 3টা জিনিস তাদেরকে প্র্যাকটিস করতে হয় না। তো সেই জায়গা থেকে কেউ যদি পড়তে চায় তাহলে তো সে মূল টেক্সটটাই পড়তে পারে, মূল জায়গাটা, মানে যাদেরকে আপনি বলছেন যে তাদের পড়ার কথা বলছেন যেটা, তো সেটা মনসুর হাল্লাজি হোক, ইবনে আরাবি হোক, ওটা তো তারা ওই জায়গা থেকেই পড়তে পারে, আরবি থেকেই পড়তে পারে। সে এর বাইরে যেটা আছে যে অনেকগুলো কিতাব কিন্তু আসলে অনুবাদও হয়েছে, যেমন ধরা যাক যে আমরা আল মুকাদ্দিমার কথা বলতে পারি, হ্যাঁ, বা ধরা যাক পুরনো অনুবাদ, হ্যাঁ, তারপর মনসুর হাল্লাজের অনেক লেখা অনুবাদ হয়েছে, তারপর ধরা যাক ইবনে আরবেরও অনেক লেখা কিন্তু বাংলায় অনুবাদ হয়েছে। কিন্তু অনুবাদ হওয়া না হওয়ার চেয়ে বড় কথা হচ্ছে যে মানে পড়া না পড়া, আমল করা, এবং এইগুলো তো বড় জায়গা না। যেটা হয়েছে কি যে আমাদের পাঠ্য তালিকাটা হয়ে গেছে খুব রিজিড। আমরা যে চলতি কথায় যেটাকে সেকুলার বলে, আমি ওভাবে বলতে চাই না, কিন্তু ওই জায়গাটার মধ্যে চলে গেছে। আমাদের অনেক কিছু পড়ানো হয়নি, আমাদের এই বিশ্বটা পড়ানো হয়নি, কিন্তু আমরা ইনহেরিট, যেমন আমরা পার্সি দিয়ে যে ইনহেরিট করি, আরবি দিয়ে অতটা ইনহেরিট করি না, পার্সি দিয়ে পারস্য দিয়ে আমরা ইনহেরিট করি। সেই কারণে যে ওই যে জায়গাগুলো, গ্রিক নলেজ আমাদের দেশে অনেক আগে আসার কথা। গ্রিক নলেজ বলতে এখানে আমার আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে গ্রিক নলেজ বলতে আপনি যেটা বললেন বা বললেন যে আমাদের যে সেকুলার যে শিক্ষা কাঠামো যেটা বলছেন আপনি, সেই জায়গায় এটা পড়ানো হয় নাই বলতে আমি আসলে কি বুঝবো? যে ধরা যাক যে আমরা যদি গ্রিক নলেজের কথা বলি, তাহলে একটা ছেলে যখন একটা কম্বাইন্ড স্টাডির মধ্য দিয়ে ধরা যাক যে ইন্টারমিডিয়েট পর্যন্ত সে যেতে পারে সর্বোচ্চ, তারও আগে বললে আসলে ক্লাস 9 পর্যন্তই যেতে পারে, ক্লাস 8 পর্যন্ত কম্বাইন্ড স্টাডির মধ্য দিয়ে যে সে যায়, সব ধরনের সাবজেক্ট তাকে অল্প অল্প করে পড়তে হয় একটা সাধারণ ধারণা তৈরি করার জন্য। তো সেইটুকুর মধ্যে আসলে গ্রিক স্টাডিজ সে কতটুকুই বা পায়? বরং আমি তো বলবো যে সে আলাদা একটা ধর্মীয় পুস্তকই পায়, যেটা সে ধর্মীয় জ্ঞান লাভের জন্য। আমি প্রসঙ্গটা এইভাবে বলছি যে ধরুন যে আমাদের এখানে যারা আরবিতে কিংবা মানে ধর্মতত্ত্ব পড়ছে, তারা আরবিতেই পড়ছে কিংবা উর্দুতে পড়ছে, কিন্তু মুশকিলটা হয়ে গেল কি, আমরা যেমন অনেক বছর ধরে ইংরেজি পড়েও ইংরেজিটা ভালো করে বলতে পারি না, অনুবাদ করতে পারি না, কথা বলতে পারি না, ওনাদেরও তাই হয়েছে। এটা আমি অনেক হুজুরের সাথে হয়তো কথা বলে দেখছি যে ওই আরবিতে যেতে পারে না, কারণ সেই জায়গাগুলো আরবি গ্রামারটা তো হয়েছে অনেক পরে, তাই না? তো সেটার সেই জায়গা
থেকে যেতে পারে না বলে ওই পড়াটা হয় নাই। আর যখন আব্বাসীয়দের পরে মানে প্রায় 350-400 বছর পরে যে সমস্ত ওই ধর্মটাকে যে রেজিমেন্টেড করার জন্য যে ব্যবস্থাটা হইলো, তাতে হয়েছে কি অনেক কিছু নিষিদ্ধ হয়ে গেল। হ্যাঁ, আপনি যাদের আমরা এই যে বলি যে আরবের যারা ইভেন কি তারা ওই কি বলে অ্যালজাব্রার যে জনক যে আমাদের সে ওগুলোকেও ভালো করে নিতে পারলো না। কিন্তু আমাদের পাঠ্যতে তালিকাতে এগুলোকে জেনারেলাইজ করা উচিত ছিল যে আমি অ্যালজাব্রা যখন পড়তেছি আমার অন্তত এই মানেটা আলজাবুর থেকে আসছে। হ্যাঁ, এই জায়গাগুলো ছোট ছোট যে অ্যানেকডোট আছে সেই জিনিসগুলো নেওয়া হয়নি, ফলে হয়তো আমাদের ফাঁক আছে। আমরা সব কিছু আমাদেরকে এখানকে শিক্ষা ব্যবস্থার মধ্যে বলা হয়েছে যে এগুলো ওই বৈজ্ঞানিক তৈরি করছে, এটা ওই ইউরোপের বৈজ্ঞানিক তৈরি করছে, কিন্তু বিষয়টা তা ছিল না। কারণ খগোল বিদ্যাটা গ্রিকরা যেহেতু গ্রিকদের হাত থেকে এটা মুসলমানদের কাছে এবং ইন্ডিয়া এই দুটোর কাছ থেকে মুসলমানরা খুব ভালোই পেয়েছে এবং এটাকে একটা বিরাট জায়গায় নিয়ে গেছিল তারা। কিন্তু সেই হিস্ট্রিটা আমাদের কোনো না কোনোভাবে পড়তে চাই, ফলে আমাদের মিসিং লিঙ্ক আছে। ফলে আমার মনে হয় যে এইখানে আমি ছাত্রদের কোনোদিন দোষ দেব না। আমার মনে হয় আমাদের শিক্ষা কি হবে, কেমন করে হবে, পড়াবে কিভাবে, যে যেমন নলেজ জিনিস চাই। যে আমি ধরেন যে এটা বলতে এখন লজ্জা নাই, ধরেন যে যখন জ্ঞান শব্দটার মানে হলো যাহা জনন করা হয়, তো সেই মানেটা আমাদের কোনোদিন শেখানো হয়নি। জ্ঞান মানে নলেজ, নলেজের নটাও কিন্তু জ্ঞানী গ। তো সেই শব্দটা এই যে আমাদের ইন্ডো ইউরোপিয়ান শব্দের থেকে যাওয়া, যে যাহাকে জনন করা হয় সেটাই জ্ঞান। তো এখন সেইটা যদি শিখাইতো তাহলে আমি বুঝতে পারতাম যে আসলে মানে এনিথিং আমি আর্ন করা কিংবা অ্যাচিভ করার জায়গাটাই হলো আসলে জ্ঞান। হ্যাঁ, তাহলে আমাকে না অনেক কিছু ওই ফিকশনাল জায়গাগুলো অত পড়তে হতো না। কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের যেটা হলো যে আমাদের এই চিন্তার করতে না চাওয়া এবং আমাদের কলোনিয়ালিটিটা এরকম ছিল যে আমাদের মনে করানো হয়তো তুমি এইটা পড়ো, যেমন তুমি আমাদের বড় ভাইরা আমাদের কার্ল মার্কসের, তাই না, তারা একটা এরকম করে বলতো যে এইটা পড়ো, এইটা পড়ে সেইভাবেই বিশ্বাস করতে বলতো। কিন্তু এই প্রিকন্ডিশন ইট ইজ ইন ফ্রান্স, ইট ইজ ইন জার্মান, ইট ইজ ইন ইংল্যান্ড, এই জায়গাগুলো আমাদের বুঝতো না এবং তারা শত্রু ভাবাপন্ন ছিল তাদের। আমি দেখছি শুধু রুশ ছাড়া চায়না ছাড়া তাদের শত্রু ভাবার ছিল। এটাও আমার কাছে মুশকিল। কিন্তু খ্রিস্টীয় লোকরা তারা কিন্তু অকাতরে মুসলমানদের হাত থেকে সেই জ্ঞানগুলো নিয়েছে। তারা কিন্তু মুসলমানকে ছোট মনে করে নাই তাদের হাতে। আরেকটা ছোট জ্ঞানের বিষয়, জ্ঞানকাণ্ডের একটা সমস্যা হলো যে প্রথম যে আপনার রেনেসা হয়, আমার কাছে মনে হয় আমরা 1400-1500 শতকের রেনেসা থেকে করি। হ্যাঁ, ভিঞ্চিরা বেরোলো, কিন্তু তারও আগে একটা রেনেসা আছে। এই রেনেসাটা খুবই ইম্পর্টেন্ট। সেই রেনেসা হলো 1200 শতকের রেনেসা। এইটা স্পেনে হলো, এইটা মুসলমানদের হাত দিয়ে হলো। এইটা হলো যে ওই ট্রান্সলেশনের ব্যাপারটা হলো, যে আরবি থেকে মানে ইসের থেকে আপনার পৃথিবীর সকল সাহিত্য, হ্যাঁ, ল্যাটিন থেকে গ্রিক থেকে আরবিতে নিয়ে আসলো। সেইটা চলে গেল ইউরোপে, এই স্পেনে চলে গেল, ফরাসি স্পেনে, এবং সেইটার থেকে তারা হলো। কিন্তু আমাদের এখানে যে তখন থেকেই মনে হয় একটা কোনো হতে পারে এটা একটা কৃষি সমাজ ছিল, ঢোকাইতে পারে নাই, কিন্তু আমার তাও মনে হয় না, কারণ এখানে সবগুলো লোক নামাজ পড়তে পারে। তো আমাদের এই সমস্যা ছিল না। এবং যেটা হয় কি যে ওনারা অ্যারিস্টটল পরে, মানে আমি বলি যে আমাদের ধর্ম যখন পড়ে তখন অ্যারিস্টটল পড়ে, প্লাটো পড়ে, কিন্তু তাদের নামগুলা কোনোদিনই কথায় আসে না যে এটা আফলাতুন বলেছে। হ্যাঁ, এইটা হলো আমাদের গ্যাপ। এই যে এইটার মধ্যে আমাকে যে আফলাতুনের নাম বললো না, কিংবা আরস্তুর নাম বললো না, অ্যারিস্টটলের নাম বললো না, সেটা আমার কাছে মনে হয় যে একটা ইন্টেনশন কাজ করছে, কোনো একটা এটা কলোনিয়াল কোনো ইন্টেনশন কাজ করছে, এগুলা বলা যাবে না। ফলে দেখি কি যে ইসলামের সঙ্গে টাইম লাইনেও যদি মিলাই, আমরা দেখব যে অ্যারিস্টটলের সঙ্গে তার পরবর্তী যে ধর্মগুলোর সাব ধর্মগুলো বিকাশিত হয়েছে, সেখানে কিন্তু আপনার বোঝাই যায় যে অ্যারিস্টটলিয়ান মানে জায়গাটা কিন্তু স্পষ্ট মোটামুটি, কিন্তু আমরা তাকে নিচ্ছি না। এইটা যদি হতো তাহলে আমাদের আমার মনে হয় যে আমাদের যে ধর্ম চিন্তা, আমি ধর্মচিন্তাকে খুবই একটা
উত্তম চিন্তা মনে করি, কারণ সেটা আমাকে আবিষ্কার করতে সাহায্য করে। আমি রিচুয়াল বলতেছি না, কিন্তু করে।